আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি। এই যে সড়ক, এই যে বাচ্চা ছেলে পেলে, এই যে সার্চেস তুমি, এই যে হাসনাত, এই যে হান্নান মাসুদ, তোমরা যে আসিফ নাহিদদের মতো খাইতে চাও? কিভাবে জানছো তারা যে খাচ্ছে, আবার 5 বছরের জন্য খাবে? তুমিও কিন্তু খেয়েছ বিকাশ। এদিকে গভীর রাতে ডক্টর ইউনূসের সিদ্ধান্ত পরিবর্তনে সমন্বয়ক সার্জিস হাসনাতের উপর কঠিন প্রভাব পড়ে। অন্যদিকে শেখ হাসিনার কপালকুলে লক্ষ লক্ষ কর্মী নিয়ে রাজপথে সবাই সার্জিস ও হাসনাতকে কঠিনভাবে ধরে। কিন্তু শুধু ইউনূস আর তার জঙ্গি সাথীদের তো ঘুম ভাঙেনি। তাদের পাকিস্তান প্রেম এমন, তারা পাকিস্তানের কোলে উঠে বসেছে। 6 মাসের মধ্যে আপনাদের এই চেহারা বের হয়েছে, আর 6 বছর গেলে আপনাদের চেহারা কি হবে? ওদের যত খারাপ, নিকৃষ্ট হয়ে গেছেন আপনারা এখন দেখতেছি। তো আপনারা আজকে বিদেশে বসে বসে দেশের বিরুদ্ধে আজকে পরিকল্পনা করছেন, প্ল্যান করছেন আপনারা দেশের বিরুদ্ধে। তো আপনারা একটা কাজ করেন, আজকে 1টা মিনিটের জন্য ভাই একটু দেখা দিয়েন। আপনারা 1টা মিনিটের জন্য দেখা দেন। আমাদের দেশের মানুষ আপনাদের একটু দেখতে চায়, যে আসলে আপনাদের সাথে একটু কথা কইতে চায়। আপনারা দেখাও দিবেন, একটু কথা কোন প্লিজ। রাস্তায় নেমে আসেন, রাস্তায় নেমে আপনাদের সাথে আমরা একটু দেখা করতে চাই। যে আপার যেই বাহিনীরা আছে, আপনি একটু রাস্তায় নেমে আসেন, আপনাদের সাথে আমরা একটু কথা বলবো, সামনাসামনি কথা বলবো। দেখেন এত সহজ না ভাই। ঘুরিয়ে পেছিয়ে কথা বলার কি আছে হাসনাত আব্দুল্লাহ? ঘুরিয়ে পেছিয়ে কথা বলার কি আছে? কারণ সিংহ কখনো ঘুরিয়ে পেছিয়ে কথা বলতে পারে না, বাঘ কখনো ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারে না। আরে হাসনাত, তোমাকে কি বলবো, তুমি তো হচ্ছে মানে গিরগিটির থেকেও বড় গিরগিটি, মীর জাফরের থেকেও বড় মীর জাফর। কারণ কখনো সিংহ কখনো ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারে না। দেখো না, সরাসরি কথা বলতেছি, সরাসরি। আমরা মুক্তিযোদ্ধার আপনার চেতনা যারা নাকি বিশ্বাস করি, এরা এখন পর্যন্ত মরে যায়নি, কিংবা আমরা এখন পর্যন্ত মরে যাইনি। তোমরা যারা রাজাকার বাহিনী আছো, তোমাদেরকে আমরা উৎখাত বাংলাদেশের মাটি থেকে অবশ্যই করব। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশে যেই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই নিউজটিতে, যার কিছু অংশবিশেষ ভিডিওর প্রথমেই শিরোনামে দেখেছেন। এইসব দেখে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে আজকের নিউজটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যেই নিউজগুলো বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বের মধ্যে, এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেইগুলো আপনারা দেখে যাবেন যে সাধারণ মানুষরা কি আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, নেতাকর্মীরা কি বলতেছে। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এইখানেই কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন। এই যে আসুন দেখে আসি। অনেক কৌতূহল উৎকণ্ঠার অবসান ঘটতে যাচ্ছে সম্ভবত ফেব্রুয়ারির মাঝামাঝি। সেটা হলো গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা যারা ছাত্র এবং অন্যান্যরা, তাদের দুটো সংগঠন আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, তাদের সমন্বয় মানে তারা এই দুটো সংগঠন রেখে দেবেন, এখান থেকে গিয়ে তারা একটা দল তৈরি করতে যাচ্ছেন। সেটা ঘোষিত হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে। অনেকগুলো জল্পনা কল্পনা আছে, অনেকগুলো আলাপ আছে, এবং সবচেয়ে জরুরি কথা, এই প্রশ্নটা এখন রাজনীতির মাঠে খুবই মাথাচাড়া দিচ্ছে, সেটা হলো ছাত্রদের সাথে বিএনপির সম্পর্ক কেমন হবে, ছাত্র মানে সেই রাজনৈতিক দলের সাথে। কারণ এই মুহূর্তে এক ধরনের আপাত সংঘাতময় পরিস্থিতি এই দুটো পক্ষের মধ্যে দেখা যাচ্ছে। তাদের কি এই সংঘাতময় পরিস্থিতি থাকবে, সেটা আরও বেশি বাড়বে, নাকি এক ধরনের অবিশ্বাস্যভাবে তাদের মধ্যে ইন্টারাকশন ভালো হয়ে তাদের আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতাও হতে পারে, এই আলাপও আছে। দল নিয়ে দু একটা কথা বলা একটু দরকার। আমরা এর মধ্যে দু একটা জায়গায় নিউজ এসছে, আমরা দেখেছি যে দলের মধ্যে একটা খুবই কৌতূহলোদ্দীপক প্রশ্ন তথ্য ছিল। সেটা হচ্ছে ছাত্র উপদেষ্টারা দুজন, জনাব নাহিদ এবং জনাব আসিফ, পদত্যাগ করবেন এবং দলে যোগ দেবেন, সেটা দল তৈরি হওয়ার আগেই, মানে দলের শুরু থেকেই তারা থাকবেন। এবং এই তথ্য সামনে এসছে, জনাব নাহিদ ইসলাম সদস্য সচিব হিসাবে এই দলে থাকবেন, আর জনাব মাহফুজ আলম জুনে বেরিয়ে এসে দলে যোগ দেবেন, এরকম তথ্য এসছে। আমি জানি না যদি সত্য হয়ে থাকে মাহফুজ আলম আবার কয়েক মাস বেশি কেন থাকবেন, আই ডোন্ট নো। কিন্তু এরকম একটা জল্পনা কল্পনা ছিল, কিন্তু সেটা অস্বীকার করেছেন অন্তত ফর দ্য টাইম বিং। জনাব নাহিদ ইসলাম সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেছেন দল তৈরি বা তাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়নি এখনো, মানে উনি কখনোই যোগ দেওয়া হবে না এই ধরনের কিছু বলেননি, এটাকে ফরএভার নাকচ করে দেননি, অন্তত এই মুহূর্তে তাদের সিদ্ধান্ত নেই, এই ধরনের কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি
যে এটা ঠিকই আছে তাদের জায়গা থেকে, এটা কনফার্ম হওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত তারা তাদের হিসেব নিকেশ করবেন, বুঝবেন কি করলে তাদের জন্য ভালো হবে। কিন্তু আমি ধারণা করি তারা দলে যোগ দিচ্ছেন এবং এটা দলে যোগ দেওয়া উচিত কয়েকটা কারণে। আমি প্রায়ই জনাব নাহিদ ইসলাম সম্পর্কে বলি তার অন্তত দলে থাকা উচিত, কারণ এই মুভমেন্টে নাহিদ ইসলামকে অনেক বেশি প্রমিনেন্ট দেখা গেছে। এই সময়টায় উনি ছিলেন এবং অসম সাহসিকতার সাথে এই মুভমেন্টে উনি দাঁড়িয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। সো তিনি দলে থাকলে এটা সবচেয়ে ভালো হবে। এবং একটা ভুল উনি করেছেন মেজর, আমি মনে করি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি ফেসবুক স্ট্যাটাস যেভাবে দিয়েছেন এবং যেভাবে বিবিসির সাথে কথা বলেছেন, এর বাইরে উনি যথেষ্ট ম্যাচিওর্ড আচরণ করেছেন। সো তার দলে যাওয়া উচিত এবং তার দলের ইমেজের জন্য ভালো হবে। একই সাথে ছাত্র উপদেষ্টারা আসলে সরকারে থাকলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে, কোনো সন্দেহ নেই এতে। তারা যতই বলুন না কেন যে আমরা সরকারে আছি, আমরা কোনোভাবে দলের সাথে ইনভলভড নই, এটা আসলে মানুষ এন্ডোর্স করবে না, মানুষ এই আর্গুমেন্ট বাই করবে না। আমি বহুবার বলেছি, আজকে রিপিট করছি না, বহু ক্ষেত্রেই আমরা দেখব উপদেষ্টাদের সাথে যারা বাইরে আছেন তাদের কথার ওভারল্যাপিং আছে, আবার বাইরের যারা কথা বলছেন সেটা উপদেষ্টাদের মুখে দেখা যাচ্ছে। আর আমরা তো সমাজে থাকি, প্রায় এই কথাটা বলি, দেখা যায় যে, বা এই তথ্য আমরা জানি যে উপদেষ্টারা কোনো না কোনো ফর্মে দল তৈরির সাথে আসলে এখনো ইনভলভ, কারণ এই দলের জন্য বিভিন্ন এলাকায় কাজ বেশ আগে থেকে চলছে। সুতরাং তারা সরকারে না থাকাটাই ভালো হবে, সব দিক থেকে ভালো হবে। যে বিতর্ক, যে নিরপেক্ষতার প্রশ্ন, সেগুলো সরে গিয়ে তারা তাদের মতো করে ফুল সুইং সব যোগ্যতা, সব শ্রম, সব মেধা দিয়ে তাদের দল তৈরি করতে পারবেন। সো দলটা তৈরি হতে শুরু হলো। এটা ট্রু যে দলটা খুব ভালো কিছু করবে কিনা আমি স্কেপটিক, তাদের দল তৈরি হোক, আমি তখন হয়তো আবার কথা বলবো। কিন্তু যে প্রশ্নটা করছিলাম যে বিএনপির সাথে সাম্প্রতিক সময়ে তাদের নানা রকম দ্বিমতের জায়গা দেখা গেছে, এই সাম্প্রতিক বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ঘিরে যেটা হয়েছে, এখানে এই প্রেক্ষাপটে কয়েকদিন আগেই, মানে ওই ঘটনার পরপর আরেকজন উপদেষ্টা, খুবই গুরুত্বপূর্ণ পরিচিত একজন উপদেষ্টা, ডক্টর আসিফ নজরুল একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসটা আমি একটু পড়ি, অনেকের চোখে পড়েছি, একটু কয়েকদিন সময় হয়ে গেছে, তারপরও ওখানে একটা ইঙ্গিত আছে, সেই ইঙ্গিতটা নিয়ে কথা বলতে চাই। তিনি বলেছেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের বা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। তার মানে এটা দেখা যাচ্ছিল। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। গত দুদিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা ও ছাত্র নেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে, এমন খবরও প্রকাশিত হয়েছে। আতঙ্কিত হয়ে আমার কাছে দু একজন ফোন করেছেন ঘটনা কি জানার জন্য। আমি যতটুকু জানি আর বিশ্বাস করি, ক, বিএনপি ষড়যন্ত্র বা ১-১১ ধরনের কিছুতে আগ্রহী নয়। খ, ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। গ, জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং একটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র নেতাদের রয়েছে। ঘ, খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটাতেই আসতে চেয়েছিলাম, বিএনপি ও ছাত্র নেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন। ব্র্যাকেটে লিখেছেন, এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষে, তাই বিরোধের কোনো কারণ নেই। তারপরে ঐক্য বা এসব কথা বলেছি, কিন্তু আমি ঘটা আরও একবার পড়তে চাই। বিএনপি ও ছাত্র নেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন। নানা জায়গা থেকে আমরা নানান কিছু শুনি। এখানে একজন উপদেষ্টা যেহেতু পাবলিকলি কথা বলেছেন, আমি পাবলিকলি আসা তথ্য ছাড়া কথা বলি না, এটা আপনারা অনেকেই হয়তো জানেন। সেটা কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে হোক অথবা সামাজিক মাধ্যমে কোনো দায়িত্বশীল মানুষ যখন কোনো কথা বলেন। এখন ডক্টর আসিফ নজরুল যখন বলছেন নির্বাচন কেন্দ্রিক কোনো সমঝোতায় বিএনপি এবং ছাত্ররা অনাগ্রহী নন, বেশ আনসার্টেন, বেশ সফট, বেশ লো টোনে কথাটা বলা হয়েছে, কিন্তু এই ধরনের একটা আলাপ তো তাহলে আছে, বলাই যায়। আমরা একটু বিএনপির বিদ্যমান অবস্থানটা যদি একটু বোঝার চেষ্টা করি, এখন বলে কথা না, এটা শেখ হাসিনা পতন বলে না,
গত 2-3-4 বছর আগে থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন তৈরি হচ্ছিল, বিএনপির সাথে অনেকেই যুক্ত ছিলেন, তাদের 12 দল ছিল, গণতন্ত্র মঞ্চ ছিল, সবার সাথে এই মুভমেন্টের সময় জনাব তারেক রহমান একটা কথা খুব স্পষ্টভাবে বলেছেন, বিএনপির পক্ষ থেকে, বিএনপিও রিপিটেডলি বলেছে, তারা যদি সরকার গঠন করতে পারেন তাহলে তারা সরকার গঠনের পর জাতীয় সরকার তৈরি করবেন। তার মানে ভূমিধ্বস বিজয় যদি তারা পানও, তারপরও তারা চাইবেন জাতীয় সরকার গঠন করতে। এখন 5 আগস্ট পরবর্তী যে অবস্থা, এখানে আগামী নির্বাচনের যে ইকুয়েশন আছে, আসলে এই ইকুয়েশনে বিএনপির কাউকে সাথে রাখার আমার মনে হয় না দরকার আছে। আমি কথাটা একটু সুইপিং কমেন্টের মতো মনে হতে পারে, কেউ বলতে পারেন ওর অনেক শক্তি হয়েছে, তার অনেক শক্তি হয়েছে, কেউ কেউ বলেন জামাত নাকি বিরাট শক্তি সঞ্চয় করেছে। আমি মনে করি না। ফেসবুকে তাদের শোরগোল এবং গালিগালাজ, অনেকেই প্রচুর গালিগালাজ করছেন, এটা নিয়ে একদিন আলাদা কথা বলবো। তো দেখে আমাদের মনে হতে পারে অনেক মনে হয় তারা হয়ে গেছেন, আমি মনে করি না। সো বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো কোনো প্রেক্ষাপট এখন বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে বিরাজ করে বলে মনে করি না। ফলে বিএনপির এক ধরনের জোট করার আসলে কোনো দরকার নেই মনে হতে পারে। কিন্তু এই প্রেক্ষাপটে আমরা দেখছি যে বিএনপির সেই জাতীয় সরকারের কনসেপ্ট তারা এখনও রেখেছে। নট অনলি দ্যাট, তারা তাদের সাথে থাকা, যুগপৎ আন্দোলন করা অনেকের ব্যাপারে এক ধরনের ছাড় দিচ্ছেন। নির্বাচনের ক্ষেত্রেও গণতন্ত্র মঞ্চের কিছু নেতা তাদের এলাকায় ক্যাম্পেইন করছেন, এসব সিট সম্ভবত বিএনপি তাদেরকে ছেড়েই দিচ্ছেন। এমনকি গণ অধিকার পরিষদের 2 নেতা জনাব নূর এবং জনাব রাশেদ তাদের এলাকায় গিয়ে বাধার সম্মুখীন হওয়ার পর বিএনপির পক্ষ থেকে চিঠি দিয়ে তাদের যে নেতাকর্মী আছে তাদেরকে শান্ত করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে ক্যাম্পেইন করার সুযোগ দেওয়ার জন্য। তার মানে আমরা বুঝতে পারছি নির্বাচনেও বিএনপি এক ধরনের আসনের আলোচনা বা সমঝোতায় যাবে। ফলে এই আওয়াজটা এখন উঠতে শুরু করতে পারে বা কিছুটা হলে উঠেছে বলে আমি ধারণা করি। বিএনপি যেমন একটা জাতীয় সরকারের চিন্তা করছে, তেমনি সংসদেও তারা কিছু মানুষজনকে এ ধরনের সমঝোতার মাধ্যমে নেয়ার চিন্তা করবে কিনা, এবং ছাত্রদেরকে যদি বিএনপি এটা অ্যাকোমোডেট করে, আমার কাছে এর চেয়ে সুন্দর কিছু হয় বলে মনে হয় না। এখন কতটুকু হবে কি হবে সেটা অন্য আলোচনা, সেটা আলোচনা হতে থাকবে এবং এই আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে কতটুকু ছাড় বিএনপির পক্ষ থেকে দেওয়া হবে, কতটুকুতে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং হবে। সো আমি এটাকে উড়িয়ে দিতে চাই না। রাজনীতিতে যখন দুটো পক্ষ পরস্পরের সাথে তীব্র বাদানুবাদে জড়িত হয়ে পড়ে, সেটা দেখেই এটা শেষ কথা হয়ে গেছে মনে করার কোনো কারণ নেই। এবং আমার মনে হয় যারা গণ আন্দোলনটা, গণ অভ্যুত্থানটার সামনের সারিতে ছিলেন, তারাও তাদের ভবিষ্যতের হিসেব নিকেশের ক্ষেত্রে বিএনপির সাথে আলোচনা, বিএনপির সাথে এক ধরনের সমঝোতা, এই চিন্তা তারা রাখতে পারেন। কারণ যদি তারা মধ্যপন্থী রাজনীতির কথা ভাবেন, আমি এই জায়গাটাকে আসলে গুরুত্ব দিতে চাই। আমি নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতাকে দেখেছি, তারা বিভিন্ন টক শোতে এই আলাপটা করছেন যে এটা একটা মধ্যপন্থী দল হতে যাচ্ছে। সুতরাং মধ্যপন্থী দল যদি হয়ে থাকে তাহলে ইসলামিস্ট ফোর্সগুলো তাদের জন্য কোনো বিকল্প না, সেই বিকল্প একমাত্র বিএনপির সমস্যা আছে, স্খলন আছে। বিএনপি এখনই ক্ষমতায় আসার আগে সত্যিকার অর্থে বিএনপির তৃণমূলে বেশ কিছু লোকজন বিভিন্ন রকম চাঁদাবাজি সহ এরকম বিভিন্ন রকম অপরাধে জড়িত হয়ে পড়েছে, কোনো সন্দেহ নেই। এটার দায় মূলত সরকারের, এমনকি সেনাবাহিনী এখন মাঠে আছে, তারপরও কেন এগুলো হতে পারছে আমরা এই প্রশ্ন করতে পারি। তারপরও নৈতিকভাবে বিএনপির দিকে কেউ আঙ্গুল তুলতেই পারেন, তুলেছেনও। কিন্তু বিএনপির অন্তত সর্বোচ্চ পর্যায়ে এই ব্যাপারটার ব্যাপারে যে খুবই টাফ, সেটার প্রমাণ তারা দিয়েছেন 1000-2000 মতো বহিষ্কার করে। তারপর এটা ঘটছে। কিন্তু আমরা বলছি এই সুশাসনের জায়গাগুলো ধীরে ধীরে ধাপে ধাপে ঠিক করে নেওয়া যাবে। বিএনপি যদি ক্ষমতায় থাকতো তখন আমরা বিএনপিকে পুরো ব্লেম করতে পারতাম যে তারা প্রশাসনিক বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ব্যবস্থা নিচ্ছে না কেন, তখন পুরো দায় তাদেরকে দিতে পারতাম। সো বিএনপির এই অভিযোগের বাইরে একটা, যখন যেহেতু বাংলাদেশকে এখন আইডিওলজিক্যালি দুভাগে ভাগ করার চেষ্টা করা হচ্ছে রাজনীতিতে, এক ধরনের প্রো ইসলাম বা ইসলামিস্ট ফোর্সগুলো একত্র হওয়ার চেষ্টা করছে, ছাত্ররা যদি এক ধরনের সেন্ট্রিস্ট ফোর্স হিসাবে থাকতে চায়, তাদের দলকে গড়ে তুলতে চায়, আমি তো আসলে বিএনপিকে তাদের একটা ভালো অপশন হিসেবে দেখি, যাদের সাথে তাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এবং এই পার্লামেন্টে বেশ কয়েকজন আমাদের পরিচিত মুখ সংসদে আসবেন, যাদের আসনে বিএনপি তাদের অন্যান্য ক্ষেত্রে যেমন ছাড় দিয়েছে সেটা দেবে, এবং তারা পার্লামেন্টে গিয়ে তাদের স্বপ্নের কথা, তাদের চাওয়ার কথা, পাওয়ার কথা নিয়ে ফাইট করবেন, ডিবেট করবেন, এবং বিএনপিকে তাদের ভুল ভ্রান্তি নিয়ে সমালোচনার মধ্যে রাখবেন। এটা খুবই সুন্দর ব্যাপার হতে পারে। সুতরাং আমি মনে করি
যে দুই পক্ষের দিক থেকেই এই উত্তেজনাটা কমে আসা উচিত এবং পরস্পরের সাথে তাদের আলোচনা বাড়ুক এবং সমঝোতার মাধ্যমে তারা আরও কাছাকাছি আসুক, তারা ভবিষ্যতের রাজনীতি করুক। এবং খুব স্বাভাবিকভাবে ওরা তো আর বিএনপিতে যাচ্ছে না, তাদের একটা সমঝোতা হচ্ছে, তাদের সমালোচনা, তাদের সব কিছু থাকলো। বিএনপি খারাপ করতে থাকলে তাদেরকে ট্র্যাকে রাখা, তাদের নিজস্ব রাজনীতি চালিয়ে যাওয়া, সব কিছুই একসাথে হতে পারে। কিন্তু যদি বিএনপির সাথে কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হয়, আমি মনে করি রাস্তায় একটা বড় বিপজ্জনক পরিস্থিতি রাষ্ট্রের জন্য তৈরি হবে। দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোর্স শেখ হাসিনা পতনের জন্য। একটা বছরের পর বছর ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন সহ্য করে ফাইট করেছে, আর একটা গ্রুপ শেষ মুহূর্তে এসে অত্যন্ত ডিসাইসিভ রোল প্লে করেছে, যদিও তখনও বিএনপি খুব ভালোভাবেই মাঠে ছিল। সো এই দুটো ফোর্স যদি মুখোমুখি হয়ে যায়, খুবই সাংঘর্ষিক অবস্থা হয়, আমাদের জন্য ভালো হবে না। বটম লাইন, আমরা যারা বাংলাদেশকে অন্তত সেন্ট্রিস্ট ফোর্স, বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, শাসন করবে দেখতে চাই। কে হিংসে হয়? আসিফ নাহিদদের মতো খাইতে চাও? কিভাবে জানছো তারা যে খাচ্ছে, আবার 5 বছরের জন্য খাবে? তুমিও কিন্তু খেয়েছ বিকাশ। যাই হোক, খাওয়া খাওয়াই নিয়ে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে তোমাদের মধ্যে। ছাত্রলীগ বের হয়ে আসছে, জায়গায় জায়গায় কিন্তু কেরাবেরা লাগাচ্ছে। পরিণতি এরকম থাকলে হাসিবু ফিরে আসতেও সময় লাগবে না। আমার কথাটা যারা হাস্যরস হিসেবে নিচ্ছেন, হাসতে হাসতে কিন্তু খুবই ভয়ঙ্কর এক তথ্য নিয়ে আপনাদের সামনে আসছি। 100 স্টেক হোল্ডার 5ই আগস্টের আগে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য পেছনের যারা মাস্টার মাইন্ড, ক্লাস্টার মাইন্ড, ডাস্টার মাইন্ড, মানে যারা যারাই ছিলেন, তাদের মধ্যে কিন্তু বিকাশ তারেক ওরফে তারেক সাহেব একজন। যাই হোক, আমার খুবই পছন্দের একজন মানুষ, কিন্তু মাঝে মাঝে এমন এমন কর্মকাণ্ড করে বসেন তারেক ভাই, সমালোচনা না করেও পারি না। ভয়ঙ্কর এক অভিযোগ তুলেছেন। তথ্য উপদেষ্টা আসিফ এবং নাহিদের পদত্যাগের খবর আমরা আমার দেশ পত্রিকার মাধ্যমে জেনেছি। যদিও বিষয়টা নিয়ে সুস্পষ্ট তথ্য এখনও নাহিদ বা আসিফ কেউই দেননি। তারা বলছেন যে এটা ভবিষ্যতে জানাবেন। তো পদত্যাগের পিছনে বিহাইন্ড দ্য রিজন কি? ফেব্রুয়ারিতে ছাত্রদের যে রাজনৈতিক দল আসবে, সেই দলে ভবিষ্যতে যোগ দিবে আসিফ এবং নাহিদ। তো এই যে এখন ক্ষমতায় বসছে, আবার ভবিষ্যতে পদত্যাগ করা রাজনৈতিক দলে যাবে, রিজনটা কি? ব্লুটুথ বয় তারেক তিনি আবিষ্কার করছেন যে এটা আসলে খাওয়া খাওয়ির খেলা। দৈনিক ইনকিলাব পত্রিকার যেই প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে যে আপনার তারেক আপনার উপদেষ্টা, 2 উপদেষ্টার উদ্দেশ্যে বলছেন, আপনাদের দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য আবারও কিন্তু ক্ষমতা। 2 ক্ষমতার উদ্দেশ্য, একবার দায়িত্ব নিয়েছেন 6 মাস ধরে খাবেন বলে, আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনের 5 বছর ধরে খাওয়ার জন্য। তার মানে কি আমাদের উপদেষ্টাটা কি খাওয়া টাওয়া খাচ্ছে? তারেক যেভাবে অভিযোগ করছে, তথ্য তো নিশ্চয়ই আছে, দায়িত্বশীল একজন ব্যক্তি। উপদেষ্টা আসিফ নাহিদ কি খাচ্ছে? জনমনে নানান প্রশ্ন আছে, তো নিশ্চয় তারেক সেটা সম্পর্কে আরও তথ্য দিবে। আসলে ঘটনাটা কোন জায়গা থেকে শুরু আমরা দেখি। যদিও ভিডিওটা একদিন আগের একটা বিক্ষোভ সমাবেশে তারেক এই বক্তব্যের অংশবিশেষের মধ্যে বলছে, লজ্জা লাগে না? দেশকে ফাঁদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন, দেশকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছেন, ছাড়বেন কেন ক্ষমতা? আর যদি ছাড়বেন তাহলে নিছেন কেন? আপনারা জানেন যে ইতিমধ্যে পিনাকি ভট্টাচার্যের সাজেস্টে একটা নতুন রাজনৈতিক দল আমজনতা, আর সেই জনতার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হচ্ছে তারেক। তো তিনি বলছেন, আমার নাহিদ ভাইকে বলবো, 6 মাস সময় পেয়েছেন আপনি, আপনারা সংস্কারের কথা বলছেন। আরে ভাই, 6 মাসের টেলিটকের যে সিম, এইটারই তো উন্নতি করতে পারেন নাই। টেলিটকের সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না, তাহলে আপনি আপনার উপর যে কাজ ছিল সেই কাজ বাদ দিয়ে কেন আজগবি কাজে ব্যস্ত ছিলেন? টেলিটকের জন্য আপনি উন্নয়ন করতে পারেন নাই, আপনাকে কেন ইন্টারনেটের বিলটা বাড়াইতে হইল? এরপর এক হাত নিচে উপদেষ্টা আসিফরে বলছে যে আসিফের উপর একটা দায়িত্ব ছিল, উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন। 108 কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন। আমাদের আসিফ মাহমুদ ভাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টো এই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিলেন। আমার কথা, আপনারা কি সংস্কার করবেন? আপনারা একটা একটা করে দায়িত্ব নিচ্ছেন, আর কি বলা হয় যে আপনার মানে মজার অংশটা ছিল শেষে,
আবার ছেড়ে দিচ্ছেন, আবার শুনছি আপনারা নাকি দুইজনেই দায়িত্ব ছেড়ে দিবেন। আমার কথা হলো, দায়িত্ব যদি ছেড়ে দেবেন তো দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি, দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি? মানে টোটালি হচ্ছে সংস্কারের কথা বা উন্নয়নের কথা এগুলা বলা সোজা, সমালোচনা করা সোজা, দায়িত্বের মধ্যে বসলে কাজ করা কিন্তু কঠিন। ইন্টারনেটের বিল আসলেই কিন্তু বাড়াইছে নাহিদের এই সরকারই বলতে হবে, কারণ নাহিদ এখন দায়িত্বে আছে। এরকম প্রত্যেকটা সেক্টরে নানান ঘটনা ঘটছে, দেশে মব জাস্টিস বেড়ে গেছে, মানে নানান ধরনের অ্যাক্টিভিটিস চলছে। তো স্বাভাবিকভাবে যত দিন যাবে তত সরকারের হানিমুন পুরুষ শেষ হবে, মানুষ এটা নিয়ে সমালোচনা করবে, খাওয়া খাইয়ের খেলায় যারা খাইতে পারতেছে না তাদের মধ্যে আহাজারি তৈরি হবে, যারা খাচ্ছে তাদের প্রতি বক্তব্য আসবে। টোটালি ক্ষমতা হচ্ছে এখানে মেইন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসলে দেশকে কতটুকু সঠিকভাবে চালাতে পারবেন এটা নিয়ে এখন মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। কাগজে কলমে অনেক কথা আমরা শুনছি, কিন্তু প্র্যাকটিক্যালি সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে। হোপসো যারা দেখার তারা দেখছেন, যারা সিদ্ধান্ত নেবার নিশ্চয় তারা সিদ্ধান্ত নেবেন। মানুষ একটু শান্তি চায়, দিন রাত আন্দোলন এইটা সেইটা, ভাই মানুষ বিরক্ত, ঢাকা শহর যাইতে চায় না। যদি পারেন এগুলাকে ব্যালেন্স করে না পারলে নির্বাচন দিয়া আসলে ছাইরা দেন। এই সংস্কার বলতে বলতে দেশের 12টা কিন্তু বাইজাই যাচ্ছে। খুব বাজে, রুচিহীন এবং দায়িত্বহীন সংস্কৃতির পরিচয় দিয়ে শুরু হলো বাংলা একাডেমি বইমেলা। নিন্দা জানাই। দর্শক, শুরুতে আমি যে কথা কটি উচ্চারণ করলাম এটি বাংলাদেশের অত্যন্ত পরিচিত অর্থনীতিবিদ, অ্যাক্টিভিস্ট আনু মোহাম্মদের ফেসবুক পোস্ট। আনু মোহাম্মদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ শাসনের প্রবল বিরোধী ছিলেন। শেখ হাসিনার পতনের পদত্যাগের দাবিতে তিনি রাজপথে আন্দোলনও করেছেন। আজ বাংলা একাডেমির বইমেলার প্রথম দিনে ফেসবুকে এই পোস্ট দিয়ে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেন, কোন ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন। আলোচনার মূল জায়গায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম। শফিকুল আলম কেবল যে প্রেস সেক্রেটারি তাই নন, তিনি অন্তর্বর্তী সরকারের মুখপাত্র, স্পোকস পারসন। আমরা বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখপাত্র তিনি। কিন্তু তার একটি আচরণকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায়, ব্যক্তিগত আলাপচারিতায়, সমাজে বিভিন্ন জায়গায় কতগুলি শব্দ দিনভর উচ্চারিত হয়েছে। সেটি হচ্ছে রুচিহীন, কুরুচিপূর্ণ, অসভ্য সংস্কৃতি, ঘৃণা ছড়ানো। এবং এই যে টার্মগুলো আমি উচ্চারণ করলাম, ব্যবহার করলাম, এই শব্দগুলো বা এই বিশেষণগুলো আমি টুকে নিয়েছি সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক থেকে, তাদের পোস্ট থেকে, যারা আসলে গত 15 বছর ধরেই বা 16 বছর ধরে বলি না কেন, যারা আগাগোড়া আওয়ামী লীগের বিরোধিতা করেছেন, শেখ হাসিনার বিরোধিতা করেছেন, শেখ হাসিনার সরকারের পতনের জন্য রাস্তায় আন্দোলন করেছেন, তারা এই শব্দগুলো উচ্চারণ করেছেন। এগুলো তাদের প্রতিক্রিয়া, এবং এই প্রতিক্রিয়াগুলো এসেছে বাংলা একাডেমিতে একটা ডাস্টবিনে শেখ হাসিনার ছবি জুড়ে দেওয়া, এবং সেই শেখ হাসিনার ছবি সম্মিলিত ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে ফেলার একটি ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট দিয়ে এই আলোচনার সূত্রপাত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখপাত্র শফিকুল আলম। স্পোকস পারসন যে কাজটি করেন, তিনি আসলে যিনি কর্তা তার হয়ে কাজটি করেন। অর্থাৎ এটি আমরা যদি ঠিক অন্যভাবে ইন্টারপ্রেট করি, আমরা বলতে পারি এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজ তিনি করেছেন, কারণ তিনি তার মুখপাত্র, তিনি তার প্রতিনিধি। কিন্তু শফিকুল আলম এই কাজটি কেন করলেন? সেই আলোচনা যাবার আগে বা সেই প্রশ্ন করার আগে আরও একটি প্রশ্ন আমাদের মনে জাগে। বাংলা একাডেমিতে এই ধরনের একটি ডাস্টবিন স্থাপন করা হবে এবং সেখানে শেখ হাসিনার ছবি জুড়ে দেওয়া হবে, এই সিদ্ধান্তটি কোথায় হয়েছে? সেটা কি বাংলা একাডেমির কোনো মিটিংয়ে, বাংলা একাডেমির পরিচালনা পরিষদের নির্বাহী কমিটি কিংবা তাদের কোথাও সিদ্ধান্ত হয়েছে? আবুল কাশেম ফজলুল হক, বিদগ্ধ সাহিত্যিক, বুদ্ধিজীবী, তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কি হয়েছে? নাকি যে মহাপরিচালক মোহাম্মদ আজম, যিনি একজন সাহিত্যিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার সভাপতিত্ব হয়েছে? নাকি মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্তটি চাপিয়ে দেওয়া হয়েছে? নাকি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলে দেওয়া হয়েছে বা সেখান থেকে এটি করা হয়েছে? নাকি ছাত্ররা করেছে? এই ব্যাখ্যাটা আমরা চাইতে পারি, এই ব্যাখ্যাটা আমাদের জানার দরকার আছে। জানার দরকার এই কারণে, বাংলা একাডেমির বইমেলাতে এই ধরনের একটি কাজ কেন করবে?
আমরা যদি আওয়ামী লীগের 15 বছরের 16 বছরের শাসন আমলের দিকে তাকাই, যেই আওয়ামী লীগ শেখ হাসিনা উঠতে বসতে রাজাকার স্বাধীনতা বিরোধী বলে মানে এই শব্দগুলি ব্যবহার করতেন, বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের বিচার করে ফাঁসি কাস্টে ঝুলিয়েছেন, কই তারা তো কখনো বাংলা একাডেমির বইমেলায় রাজাকারদের ছবি সম্বলিত ডাস্টবিন কিংবা এরকম কোনো বিষয় তারা করেনি। তাহলে প্রেস অ্যাডভাইজারের রুচির এতটা অধপতন কেন ঘটলো, কিংবা এতটা প্রতিহিংসা পরায়ণ তিনি হয়ে উঠলেন কেন, কিংবা তার মধ্যে এতটা মানে একটা পলিটিক্যাল মানে একটা ভিন্ডিকটিভনেস কেন তৈরি হলো যে তিনি মানে এরকম একটি কাজের সঙ্গে তিনি জড়িয়ে যাবেন। আমরা জানি না যে তিনি নির্দেশ দিয়ে এটি স্থাপন করেছেন কিনা, নাকি বাংলা একাডেমি করেছে। যদি বাংলা একাডেমি করে তাহলে আমরা এই তাদের রুচি, সাহিত্যবোধ, সংস্কৃতিবোধ সেই সব নিয়ে তো প্রশ্ন তুলবই। তার সঙ্গে আমরা এটুকু বলতে চাইবো যে বাংলা একাডেমির মতো একটি মননশীল রুচিশীল জায়গার বসার, চেয়ারে বসার ক্ষমতা তারা হারিয়েছেন, তাদের নৈতিকতা তারা হারিয়েছেন। তাদের উচিত হবে সেই জায়গা থেকে চলে যাওয়া। যাই হোক, আমি আসলে সোশ্যাল মিডিয়ায় মিডিয়া থেকে কয়েকটি প্রতিক্রিয়া আমি তুলে নিয়ে এসেছি দর্শক, আমি সেইগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আমি তার মধ্য থেকে যারা শেখ হাসিনার বিরোধী পক্ষের তাদেরও কারো বক্তব্য আমি তুলেছি, আবার যারা পক্ষের তাকে সমর্থন করেন এমনও দু একজনের বক্তব্য আমি সেখান থেকে তুলে এনেছি। আমি যদি মেহের আফরোজ শাওন, একজন অভিনেত্রী শিল্পী, তার পোস্টটাই যদি আমি আপনাদেরকে একটু শোনাই। তিনি লিখেছেন, আজ 1 ফেব্রুয়ারি অমর 21শে বইমেলার প্রথম দিন। দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি, তিনি মানে শফিকুল আলম যে ছবিটি পোস্ট করেছেন, শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনের ছবিটি, সেটি শেয়ার করেছেন মেহের আফরোজ শাওন। তারপর তিনি বলছেন, দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলা উদ্বোধনের ছবি। ডক্টর মোহাম্মদ ইউনুস বইমেলাটি উদ্বোধন করেছেন, সেই ছবির সঙ্গে বইমেলা, বই পাঠে মানুষকে উৎসাহ দেওয়া বা এরকম চমৎকার কোনো বক্তব্য দিয়ে তিনি একটি পোস্ট দিতে পারতেন। মেলার প্রথম দিনে কোন বই কিনলেন কিংবা কোন বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন। কিন্তু তিনি ফেসবুকে নিজ দেয়ালে নিচের ছবি দিয়ে ওনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিলেন। হায়, তবে কি বাংলাদেশ 2.0 এর ক্ষমতাবানেরাও ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্ত আছেন? ভাগ্যিস এই বইমেলা দেখার জন্য হুমায়ুন আহমেদ নেই। দর্শক, আমারও মনে হয় যে কোনো সুস্থ চিন্তার মানুষ শফিকের কাছে এইটুকুই প্রত্যাশা করবে যে তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি, প্রধান উপদেষ্টার মুখপাত্র, তিনি বইমেলায় গিয়েছেন, যে বইমেলাটি প্রধান উপদেষ্টা উদ্বোধন করেছেন, তিনি সেখানে বইমেলার পক্ষে পজিটিভ কোনো বক্তব্য দিবেন কিংবা তার নিজের আগ্রহের বই নিয়ে কথা বলবেন, আগ্রহের পছন্দের লেখক নিয়ে কথা বলবেন। কিন্তু তিনি করলেন কি? শাওনের ভাষায় নিজের ডাস্টবিন মার্কা রুচির পরিচয় তিনি দিলেন। আমি খেয়াল করলাম যে সাংবাদিক আনিস আলমগীর, তিনিও শেখ হাসিনার খুবই সমালোচক, আমি বলবো যে একদম খুবই কঠিন সমালোচক। তিনিও ঠিক এভাবে বলেছেন, একটু ভিন্নভাবে বলেছেন, যখন সরকার ও দায়িত্বশীল ব্যক্তিরা ঘৃণা চাষ করে, খেয়াল করবেন, যখন সরকার ও দায়িত্বশীল ব্যক্তিরা ঘৃণা চাষ করে তখন সেই রাষ্ট্রের অধপতন অনিবার্য হয়ে ওঠে। দলীয় বিভক্তি সমাজের গভীরে প্রবেশ করে, নাগরিকরা পরস্পরের প্রতি বিদ্বেষী হয়ে ওঠে এবং জাতি হিসেবে আমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়াই। মতের পার্থক্য স্বাভাবিক, কিন্তু যখন রাষ্ট্র এই বিদ্বেষকে অস্ত্র বানায় তখন গণতন্ত্র, শান্তি ও সমঝোতার পথ রুদ্ধ হয়ে যায়। শফিকুল আলম সেই অস্ত্রটি বানিয়েছেন, ঘৃণা ছড়িয়েছেন সেখানে, একটা বিদ্বেষ ছড়িয়েছেন সেখানে, এবং ঘৃণার চাষাবাদ করার মতো একটি পরিবেশ তিনি তৈরি করেছেন। আমি আরো একজন ফেসবুক থেকে মুরাদুল ইসলামের একটা বক্তব্য থেকে আমি একটু নিতে চাই। তিনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন, যে তিনি নিজেই সেখানে প্রশ্ন করেছেন যে শফিকুল আলম এই কাজটি তিনি কেন করলেন। তারপর তিনি তার মতো করে উত্তর দিয়েছেন। আমি সবকটিতে যাব না, কিন্তু একটি জায়গায় যে তিনি কেন এই যে কাজটি করলেন, তখন সেই জায়গাটাতে তিনি মুরাদুল ইসলাম লিখছেন, সরকার কেন এক ব্যর্থ রাজনৈতিক দলের মতে ঘৃণারে কেন্দ্রে রাইখা পপুলিস্ট রাজনীতি করে এখন এবং মূল কাজ বাদ দিয়া পার্সনিফিকেশন অফ ইভিল অবলম্বন করে কোনো এক জনগোষ্ঠীর কাছে আপিল করতে চায়। এটি তার প্রশ্ন। উত্তর, তারা মূল কাজগুলো পারতেছে না, কোনো একটা কিছু দেখাইয়া অস্তিত্ব জানান দিতে হবে। আবার এইগুলা নতুন রাজনৈতিক দল যে তৈরি হইতেছে তার এক প্রচারণাও। ইন্টারেস্টিং, দেখেন যে তারা আসলে যে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, তাদের উপর যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করতে পারছে না। শফিককে নিয়ে অনেক সমালোচনা আছে, শফিককে নিয়ে অনেক প্রশ্ন আছে, তার
প্রতিদিনকার ব্রিফিংয়ে তিনি যেভাবে কথা বলেন, তার কথা বলার ওয়ে অফ স্পিকিং নিয়েও বক্তব্য আছে। কিন্তু মুরাদুল ইসলাম বলছেন যে যখন সরকার তার উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বগুলো পালন করতে পারছে না, তখন কিছু একটা দেখাইয়া যে আমরা কাজ করি, এবং তিনি সেই কাজটি করতে চেয়েছেন যে এই মানে শেখ হাসিনার ছবি সম্মিলিত ডাস্টবিনে তিনি সেখানে ময়লা ফেলে সেই ছবি পোস্ট করে তিনি শেখ হাসিনার বিরোধীদের বা আওয়ামী লীগ বিরোধীদের তিনি দেখাতে চেয়েছেন বা চাচ্ছেন। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এবং সেইগুলোর কিছু অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে, এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে? দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে, তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে। বাংলাদেশটা আসলে ঠিক এমনই, ভালো মানুষের কদর কেউ দিতে জানে না। গাইজ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আবারও বলতেছি, এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।